এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর রয়েছি আমি শাকিরুল ইসলাম। আজকে আমার সঙ্গে এমন এক ব্যক্তি রয়েছেন যিনি বাম জামানার শেষকালে সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী ছিলেন। আজকে তিনি বাম ছেড়ে কংগ্রেসের নেতা। আমরা তার সঙ্গে কথা বলবো। তিনি হলেন ডক্টর আব্দুস সাত্তার। প্রথমে আপনাকে এনবিটিভিতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমরা দেখছি যে আজকে এই পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েছে এবং সংখ্যালঘুদের মসিহা বলে যে সরকার দাবি করেছিলেন, সেই সরকারের আমলে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি বঞ্চিত। কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, বঞ্চনা তো এই প্রথম হচ্ছে তা তো নয়। লক্ষ্য করলে দেখবেন যে বিগত 10 বছরের সংখ্যালঘু কিংবা মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে কোনো কাজ হয়নি সেভাবে। এমন একটা প্রকল্প এই সরকার করেনি যে প্রকল্প থেকে সংখ্যালঘুরা হচ্ছে সংখ্যালঘু দপ্তরের মাধ্যমে, অবশ্যই মাদ্রাসা শিক্ষা দপ্তরের মাধ্যমে যে সংখ্যালঘুরা হচ্ছে উপকৃত হতে পারেন। এটা আমি দেখিনি, এখনও পর্যন্ত আমি দেখিনি। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমি অন্তত দেখিনি। আপনিও তো সংখ্যালঘু দপ্তরের বাম জামানার দায়িত্বে ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন। আজকে আমরা দেখেছি যে এই তিনবারের টার্মে তৃণমূল সরকার একজন মুসলিম মন্ত্রী দিয়েছেন, কিন্তু তারপরেও সেই যে শূন্যতা, যে কাজ হচ্ছে না, বিগত দিনে যে অভিযোগ ছিল আজও সেই অভিযোগ। কি বলবেন এটা দিয়ে? প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে এর আগে 10 বছর তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই দপ্তরের দায়িত্বে ছিলেন। প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার। রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে তাহলে উন্নয়ন হবে, উন্নয়ন সম্ভব হবে। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সেটা হবে না। সেই রাজনৈতিক সদিচ্ছার পরিচয় আমরা আজ পর্যন্ত পাইনি, অন্তত আমি দেখতে পাইনি। আপনারা দেখতে পেয়েছেন কিনা আমি জানি না, আপনারাও একই প্রশ্ন করছেন। একেবারে বাম জামানায়ও অভিযোগ ছিল যে সংখ্যালঘুদের কোনো কাজ হয়নি, কোনো চাকরি হয়নি, সেই অভিযোগ এই সরকারের বিরুদ্ধে। না, একটা জিনিস হলে দেখলেই পরিষ্কার হবে বিষয়টা, যে বাম জামানায় 5 বছরে 2006 থেকে 2011 আমি যখন মন্ত্রী ছিলাম, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলাম, সেই সময়ে যা কাজ হয়েছিল আর এই 10 বছরে কি হয়েছে, এই দুটোর তুলনামূলক আলোচনা করলেই বোঝা যাবে। প্রথম কথাটা হচ্ছে, আমি 5 বছরে যা করে এসেছি এই সরকার সেটুকুও এগিয়ে নিয়ে যেতে পারছে না। আমি অন্তত এইটুকু প্রত্যাশা করেছিলাম, নতুন কিছু না করলেও অন্তত এই সরকার সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবে। সেখানেও দেখলাম যে এই সরকার পারছে না, ব্যর্থ হচ্ছে। তার একটাই কারণ, যে রাজনৈতিক সদিচ্ছার অভাব। দ্বিতীয় কথাটা হচ্ছে যে এখন ন্যারেটিভটা পাল্টে গেছে। এখন হচ্ছে বিজেপি আর তৃণমূল, এই দুটোই তো এখন বর্তমানে রাজ্যের সরকার আছে। তৃণমূল কংগ্রেস, বিরোধী দল হিসাবে এবারে উঠে এসছে হচ্ছে বিজেপি। তো এর ভিত্তিতেই তো ভোট হচ্ছে, এর ভিত্তিতেই তো মূল্যায়ন হচ্ছে। কখনো উন্নয়নের নিরিখে তো হচ্ছে না মূল্যায়নটা। মূল্যায়নটা যদি হতো তাহলে আমার ধারণা বিধানসভা নির্বাচনে এই ফলাফল হতো না। হচ্ছে না বলেই এই সমস্যাটা হচ্ছে। সংখ্যালঘুদের সামনে বড় বিপদ আকারে হাজির হয়ে যাচ্ছে বিজেপি। স্বভাবতই তারা হচ্ছে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে চেয়েছে এবং তারা মনে করেছেন যে বিজেপিকে হারাতে গেলে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। তাই হয়েছে। আমরা যেটা দেখেছি যে বিগত দিনে একেবারে একটা শব্দ ছিল, একটা আশা ছিল মানুষের, যে তৃণমূল সরকার নাকি বামফ্রন্টকে, মুসলমানরা বামফ্রন্টকে সরিয়ে তৃণমূলকে নিয়েছিল এবং তাদের প্রতি যে আশা ছিল, ভরসা ছিল, সেই ভরসা আজকে সেই সব কিছু মানুষের ভেঙে চুরমার হয়ে গেছে। এবং সেই জায়গাটা কেমনভাবে দেখছেন, যে নতুন করে কি বামেরা বা কংগ্রেসরা ফিরে আসতে পারবে? স্বাভাবিকভাবেই ফিরবে না কেন? অসুবিধা তো কিছু নেই। শামসেরগঞ্জের উপনির্বাচনের, বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিকে তাকালেই বুঝতে পারবেন যে কংগ্রেস সেখানে হচ্ছে প্রায় 70,000-এর বেশি ভোট পেয়েছে, বামেরা 6,000-এর একটু বেশি পেয়েছে, প্রায় 7,000-এর কাছাকাছি। এই দুটো ভোটকে যদি যুক্ত করা হয় এবং আরও প্রার্থীর যদি দোলাচল চিত্ততা না থাকতো, তাহলে তো শামসেরগঞ্জে ভার্চুয়ালি তো কংগ্রেস জয়ী হয়েছে। সব মিলিয়ে দেখলে 26,000 ভোটে জয়ী হয়েছে। বামেদের ভোটটাকে যুক্ত করলে শেষ পর্যন্ত এটা 13-14,000-এ আসতো। বাম কংগ্রেস একসঙ্গে লড়লে কি হতো? দ্বিতীয় কথা হচ্ছে উপনির্বাচন, পুলিশ প্রশাসন একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকে।
আমরা 6 মাস আগে দেখেছিলাম মুর্শিদাবাদ, মালদার বা সংখ্যালঘু অধ্যুষিত যে সমস্ত এলাকা ছিল, সেই এলাকাগুলিতে হচ্ছে যে 70,000-এর কম লিড কোথাও ছিল না। মালদাই বলুন, মুর্শিদাবাদই বলুন, অন্যান্য এলাকায় বলুন, 70,000-এর ন্যূনতম। সবথেকে বেশি ছিল 1,32,000। ভাবাই যায় না, অকল্পনীয়। মানুষ ভেবেছিলেন যে দুজনকে হচ্ছে হারার জন্য পাঠানো হয়েছিল দুটো বিধানসভা কেন্দ্রে, তারা একজন জিতলেন 1,06,000 ভোটে, একজন জিতলেন 1,32,000 ভোটে। সেটাই 6 মাসের মধ্যে শামসেরগঞ্জে পরিবর্তিত হয়ে গেল। শামসেরগঞ্জে সেটা থাকলো না। ফিরবে বলে আশাবাদী? না না, আমার আশাবাদের কিছু বিষয় নেই। মানুষ তার জীবন অভিজ্ঞতা থেকে শেখে, তার ভিত্তিতে মানুষ তার সিদ্ধান্ত গ্রহণ করে। শামসেরগঞ্জের রেজাল্টটা আপনাকে তো বললামই, ফিরবে বলে আশাবাদীর কিছু নেই, আশাবাদী তো বটেই। শামসেরগঞ্জের যে ফলাফল, তাদের তো আশাবাদী হওয়ার যথেষ্ট কারণই রয়েছে। আপনার তৈরি করা এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন, সেটা নিয়ে কেস হলো, অবৈধ বলে ঘোষণা করা হলো, তারপরে সেটা নিয়ে রাজনীতি হলো, তারপরে দেখা গেল সেই এমএসসি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন, অর্থাৎ যেখানে সেই নিয়োগ পদ্ধতি মাদ্রাসা গুলোতে, সেই নিয়োগ পদ্ধতি একেবারে বন্ধ হয়ে গেল। এইগুলো নিয়ে কি বলবেন? না না, মাদ্রাসা সার্ভিস কমিশন কেন করেছিলাম, কী কারণে করেছিলাম, সেটা হচ্ছে আমার ফেসবুক পেজে আমি লিখিয়েছি। সেটা 2016 সালে হচ্ছে একটা বড় ইন্টারভিউ বেরিয়েছিল, আমার সাক্ষাৎকার। সেখানেই আমি বলেছিলাম যেটা সঠিক পথ নয়। যারা মামলা করেছেন তারা হয়তো নিজ স্বার্থে মামলা করেছেন, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের যৌক্তিকতা আছে। উমাদেবী মামলা, রাইট টু এডুকেশন অ্যাক্ট, সমস্ত মিলিয়ে বিস্তারিত প্রায় 9টা পয়েন্ট আছে সেখানে, কেউ আমার ফেসবুক পেজে গিয়ে পড়তেও পারেন। আমি বলেছিলাম যে কেন সেটা জাস্টিফাইড। আমাদের করতে হয়েছিল এই কারণেই মাদ্রাসা সার্ভিস কমিশন, কারণ তার আগে তো স্কুল সার্ভিস কমিশনের অধীনেই মাদ্রাসাগুলো ছিল, তার মাধ্যমেই হচ্ছে নিয়োগপত্র দেওয়া হতো। পরবর্তীকালে আমাদের করতে হলো, তার কারণ হচ্ছে মাদ্রাসাগুলোকে সংখ্যালঘু মর্যাদা দেওয়ার কারণে নানান সমস্যা হচ্ছিল। আরবি ধর্মতত্ত্বের শিক্ষক পদ পূরণ করা যাচ্ছিল না, সেখানে হচ্ছে যে রোস্টার অ্যাপ্লিকেবল হচ্ছিল, সংরক্ষণ প্রথা মানতে হচ্ছিল, অথচ আরবি বা ধর্মতত্ত্বের ক্ষেত্রে আমি কোথায় পাবো এসসি টিচার বা এসটি টিচার? দীর্ঘদিন ফাঁকা থাকতো। স্বভাবতই আমাকে হচ্ছে সংখ্যালঘু মর্যাদা দিতে হয়েছিল, এবং মর্যাদা দেওয়ার ফলে স্কুল সার্ভিস কমিশন থেকে আলাদা একটা সার্ভিস কমিশন আমাদের করতে হলো, যেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন। আমার আমলে নিয়মিতই হচ্ছে যে পরীক্ষা হয়েছে, চাকরি হয়েছে, সবই হয়েছে। এখন এই আমলে হচ্ছে না। যারা মামলা করেছেন বা করেছিলেন তারা তো এই দলেরই সমর্থক, তৃণমূল কংগ্রেসেরই তো সমর্থক। আমি তো দেখছি নেতাও অনেকে, তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসে যোগদানও করেছেন। কিন্তু এটা ভালো খবর যে মহামান্য সুপ্রিম কোর্ট মাদ্রাসা সার্ভিস কমিশনকে রক্ষা করেছেন। আমার যে যুক্তিটা ছিল যে মাদ্রাসা সার্ভিস কমিশন গঠনের ফলে কখনোই সংবিধানের 30 নম্বর ধারায় সংখ্যালঘুদের যে অধিকার আছে সেটা ক্ষুণ্ণ হচ্ছে না, বরং আরও বেশি সুরক্ষিত হচ্ছে। সেটাই সুপ্রিম কোর্ট প্রায় মেনে নিয়েছেন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনকে রক্ষা করেছেন। এখন তো কোনো সমস্যা নেই। এখন আর নিয়োগ হচ্ছে না? না না, নিয়োগ যদি না হয়ে থাকে সেটা সরকারের বিষয়। মাদ্রাসার ক্ষেত্রে লক্ষ্য করলে দেখবেন যে মাদ্রাসায় অর্ধেকেরই বেশি পদ শূন্য আছে, নিয়োগ হচ্ছে না, নতুন কোনো পদ তৈরি হচ্ছে না। প্রথমে আমি স্কুল সার্ভিস কমিশনে আগে, মানে স্কুল শিক্ষা দপ্তরে আগেই আমরা হচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনে আইনে পরিবর্তন করে শিক্ষকদের স্থানান্তরের বিষয়টা হচ্ছে যে অ্যামেন্ড করেছিলাম, সংশোধন করেছিলাম আইনটা, কিন্তু স্থানান্তরও হচ্ছে না। আমি শুনলাম যে কয়েকজনকে, তাদের পছন্দের কয়েকজনকে তারা স্থানান্তর করছেন, বাকি সার্বিকভাবে অন্যদের ক্ষেত্রে তারা করছেন না। নতুন পদও সৃষ্টি হচ্ছে না, যে নতুন পদ সৃষ্টি হবে তার ফলে নিয়োগটা বাড়বে, প্রক্রিয়াটা। এখন আমরা যেটা জানি যে অনেক মাদ্রাসায় সুপারিনটেন্ডেন্ট নেই, প্রধান শিক্ষক নেই, সেখানে মাদ্রাসাগুলো পরিচালনা করতে অনেক সমস্যা হচ্ছে, টিআইসি দ্বারা চলছে। আমি আপনাকে আগেই বললাম তো যে অর্ধেকেরই বেশি পদ শূন্য আছে, প্রধান শিক্ষক, শিক্ষক, সুপারিনটেন্ডেন্ট সব মিলিয়ে দেখবেন, আমার কাছে যা শেষ পর্যন্ত খবর আছে, অর্ধেকের বেশি পদ শূন্য আছে। আমার আমলে এক একটা মাদ্রাসায় 105, 106, 140 জন পর্যন্ত শিক্ষক শিক্ষকতা করছিলেন। এখন সেখানে কমে গেছে বড় যে সমস্ত মাদ্রাসাগুলো। আমি নতুন 100 মাদ্রাসা তৈরি করে এসেছিলাম, আর 100টা হচ্ছে রেখে এসেছিলাম,
তার সঙ্গে 900 শিক্ষক পদও ছিল, শিক্ষক শিক্ষাকর্মী সহ। এই সরকার একটা অনুমোদন দেয়নি। 900 এমএসকে এসএসকে আমি তৈরি করার জন্য যাবতীয় ব্যবস্থা করেছিলাম। তার হচ্ছে সহায়ক সহায়িকা পদ অনুমোদিত হয়েছিল, সমস্ত কিছু হয়েছিল। আমরা 495টা করতে পারলাম। যেহেতু জেলা স্তরে ইন্সপেকশন টিম যে হয়েছিল, সেই টিমের প্রতিবেদন আমরা পাইনি বলে বাকিটা আমরা করতে পারিনি সেই সময়। 405টা থেকে যায়। এই সরকার তো আরও কিছু করলো না, সবই তো প্রায় বিলুপ্ত করে দিল, কিছুই করলো না। ইংরেজি মাধ্যম মাদ্রাসা, সেটাও 10 বছরে শেষ করে উঠতে পারলো না। আপনার সময় একেবারে আলিয়া বিশ্ববিদ্যালয়, যেটা আলিয়া মাদ্রাসা কলেজ ছিল, সেই মাদ্রাসা কলেজ আলিয়া বিশ্ববিদ্যালয় আপনার হাত দিয়ে ইউজিসির আন্ডারে যায়। এখন সেই আলিয়া মাদ্রাসার দুর্দশা, সেখানে সরকারি অর্থ যাচ্ছে না, টিচারদের নিয়োগ নেই, এবং আমরা যেটা দেখেছি যারা সিকিউরিটি গার্ড রয়েছে তাদের বেতন নেই। ছাত্রছাত্রীরা আজকে প্রায় 28 দিন হয়ে গেল তারা অনশনে বসে, তারা অবস্থান বিক্ষোভ করছে, এবং তাদের দিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, মন্ত্রী তাদের সঙ্গে দেখা করছে না। এই যে আপনার যে স্বপ্নের আলিয়া, যেটা বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের আলিয়া, সেই আলিয়া আজকে ধ্বংসের পথে, কি বলবেন? না না, একদিকে আমার স্বপ্নের বলছেন, আর একদিকে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন। আসলে আলিয়া বিশ্ববিদ্যালয় তো আমরা 2007 সালে করেছিলাম। ওই যে বললাম রাজনৈতিক সদিচ্ছা। আলিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদ আমরা দিয়েছিলাম 297টি, যা পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার ইতিহাসে প্রথম। এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয় বা যাদবপুর বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখনও একসঙ্গে বলছি কথাটা, 297টা অধ্যাপক পদ দেওয়া হয়নি, আমরা দিয়েছিলাম। আলিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হচ্ছে গৌড়বঙ্গ বারাসাত স্টেট ইউনিভার্সিটিও হয়েছিল, মিলিয়ে দেখে নেবেন, সেখানেও 297টা পদ দেওয়া হয়নি। কিন্তু যন্ত্রণার হলেও এটা সত্য যে এই 10 বছরে তারা পূরণ করতে পারল না। 297টা যে রেখে এলাম, সেটা যে পূরণ করবে সেটা করতে পারল না। শেষের দিকে 38 জন অধ্যাপক পদ পূরণ করেছিল এই গভর্নমেন্ট কিছুদিন আগে। সেখানেও ভারসাম্যটা রক্ষা করেনি তারা। ভারসাম্যের খুবই অভাব ছিল। আমি শব্দটা শুধু এইটুকুই ব্যবহার করতে পারি, ভারসাম্য। আমি যখন মাদ্রাসাগুলোর ক্ষেত্রে লাইব্রেরিয়ান পোস্ট তৈরি করেছিলাম, তার পরীক্ষাটা আমার আমলে হয়েছিল, ইন্টারভিউ নিয়ে নিয়োগটা তারা করেছে, সেখানেও ভারসাম্য রক্ষিত হয়নি। সংখ্যালঘু প্রতিষ্ঠানে একটা ভারসাম্য রক্ষা করাটা উচিত ছিল, বিশেষ করে এই ধরনের। আমরা কলকাতা মাদ্রাসাকে উন্নীত করে আলিয়া বিশ্ববিদ্যালয় এই কারণেই করেছিলাম। যদি আপনি উত্তর ভারতে যান বা দিল্লির কাছাকাছি অঞ্চলে যান, মূলত সেখানে উচ্চশিক্ষার 3টি খুব নামী প্রতিষ্ঠান আছে। জামিয়া মিলিয়া ইসলামিয়া, জামিয়া হামদর্দ দিল্লিতেই আছে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। আমাদের এই যে দেখবেন উত্তর পূর্ব ভারতে ছিল না কিছু। আমরা চেয়েছিলাম যে উচ্চশিক্ষার হাব হয়ে উঠুক, একটা ইন্টেলেকচুয়াল গ্রুপ গড়ে উঠবে সংখ্যালঘুদের মধ্যে, বিশেষ করে হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে। আমরা তৈরি করেছিলাম, আমাদের ভাবনার প্রেক্ষিত নানান রকমের ছিল। আজকে আপনি দেখছেন যে পাকসাকাশ যে ক্যাম্পাস, এই পাকসাকাশ ক্যাম্পাস আমি মেয়েদের জন্য করেছিলাম, শুধুমাত্র মেয়েদের জন্য। এই জমিটা নেওয়া হয়েছিল কেআইটির কাছ থেকে, 148 কাঠা জমি, 18 কোটি টাকা দিয়ে কিনেছিলাম। উল্টো দিকে মাঠটাও উচ্চশিক্ষা দপ্তরের কাছ থেকে নেওয়া হয়, আলিয়া বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়, কারণ একটা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ মাঠ থাকা দরকার। তাহলে এটা করেছিলাম কেন? যে পাশে ন্যাশনাল মেডিকেল কলেজ আছে, সেখানে হচ্ছে ছাত্রীরা, এক তো সুরক্ষার প্রশ্ন, দ্বিতীয়ত এএনএম, জেএনএম, নার্সিং, প্যারামেডিক্যাল আপ টু পিএইচডি পর্যন্ত তারা করতে পারবে। প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট কিংবা হচ্ছে যে বিএড করতে পারবে পূর্ণাঙ্গ। ওখানে আবাসিকটা থাকবে, পুরো মেয়েরা থাকবে, মেয়েদের ক্যাম্পাস থাকবে, হোস্টেল থাকবে, সব মিলিয়ে এটা হবে। আলিয়ার আমরা পূর্ণাঙ্গ ক্যাম্পাস করতে চেয়েছিলাম বানতলার কাছে, 65 একর জমির উপরে। 20 কোটি টাকা দিয়েও ছিলাম জমি অ্যাকোয়ার করার জন্য। তখন এই সরকার আমাদের, তখন বিরোধী দল তৃণমূল কংগ্রেস আমাদের সেটা করতে দেয়নি, তারা নিজেরাও করলো না। তাহলে আমরা কেন চেয়েছিলাম? যে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন, রাজারহাট থেকে চলে গেলে বসিরহাট পর্যন্ত কিংবা সন্দেশখালী পর্যন্ত, আর দক্ষিণ 24 পরগনা গ্রামীণ এলাকায় বিস্তীর্ণ অঞ্চল, যেখানে হচ্ছে সংখ্যালঘু মুসলিমদের বাস, পিছিয়ে পড়াও শিক্ষা দীক্ষার ক্ষেত্রে। কারণ দক্ষিণ 24 পরগনাতে প্রায় 37-38% মুসলিম। আমরা চেয়েছিলাম যে ওই অঞ্চলে হলে দুটো অংশকে কভার শুধু করবে না, সারা রাজ্যকে কভার করবে, দেশকেও কভার করবে, সব ছেলেমেয়েরা পড়তে আসবে। সেটা একটা মুসলিম জনপদও সেখানে ছিল।
দ্বিতীয় কথাটা ছিল আমাদের কাছে গুরুত্বপূর্ণ খুবই, যে ওখানে হচ্ছে যে আবাসিক হবে সব কিছু, অধ্যাপকরাও থাকবেন, তাদের জন্য হোস্টেল থাকবে, ছেলে মেয়েদের জন্য হোস্টেল থাকবে, কোনো কিছু অসুবিধা হওয়ার কথা নয়। আমরা পুরনো যে ক্যাম্পাসটা হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ারে, ওই বিল্ডিং এবং মাদ্রাসা বোর্ডের যে বিল্ডিংটা, আমরা চেয়েছিলাম এখানে সেন্টার অফ থিওলজি হতে পারে বা স্কুল অফ থিওলজি হতে পারে, একটা থট, একটা থিঙ্কিং, আরবি ভাষা, তার সঙ্গে যদি আমরা আরও স্পেস বাড়াতে পারি, জায়গা ছিলই, সেটা হলে আরেকটা হবে, যেরকম বিভিন্ন স্কুল হয় একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে। রাজারহাটে আমরা চেয়েছিলাম, কারণ আলিয়া বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয়ের আইন পশ্চিমবঙ্গে যেখানে আপনি মেডিকেল কলেজও বানাতে পারেন বা মেডিকেল শিক্ষাও দিতে পারেন সেখানে। তো আমরা রাজারহাটে চেয়েছিলাম ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল পড়ানোর ব্যবস্থা করা। তাহলে সব মিলিয়ে আপনি দেখবেন যে আলাদা আলাদা পরিকল্পনা ছিল, কিন্তু এখন তারা সব কিছুই তাদের মতো করে করেছে। এখানে ইতিহাস, বাংলা, এইসব সমস্ত, ইংরেজি বা থিওলজি বা অ্যারাবিক সমস্ত পড়ানো। আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাম্পাস চেয়েছিলাম আরও ওয়াইডার করার জন্য। ভাবনাটাকে প্রশস্ত করতে হবে, ভাবনার রূপায়ণটাকেও আরও একটু প্রশস্ত করতে হবে, সেই কাজটা হয়নি। আপনি যে বললেন না উচ্চশিক্ষা দপ্তরের কাছ থেকে জমি নেওয়া হয়েছিল পাকসারকাশ ক্যাম্পাসের ওখানে, সেই জমি আজকে মেডিকেল কলেজকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তার জন্য ছাত্রছাত্রীরা আজকে অবস্থান বিক্ষোভ করছেন। যে জমি আলিয়ার হোস্টেল বা গ্রাউন্ড ফ্লোরে মাঠ জন্য দরকার ছিল, সেই জমি এখন মেডিকেল কলেজকে ট্রান্সফার করা হয়েছে। না না, এটাও আমি লিখেছি। প্রথম কথা, ওই মাঠটাই আমরা নিয়েছিলাম বাড়িটা বানাবো বলে, কিন্তু যখন আমরা গেলাম, পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা ছিলেন, সকলেই ছিলেন, তখন এলাকাবাসী আমাকে বললেন যে এখানে হচ্ছে ঘনবসতিপূর্ণ এলাকা, কোনো মাঠ নেই, আপনি যদি মাঠ নিয়ে নেন, বাড়ি বানান এখানে, তাহলে আমাদের ছেলেমেয়েরা কোথাও খেলার জায়গা পাবে না, সুযোগ পাবে না। আমি তাদের কথাটাকে মান্যতা দিয়েছিলাম। তারপরেই আমি শুনতে পেলাম যে সে মাঠে উল্টো দিকেই একটা অ্যাবান্ডান গোডাউন আছে কেআইটির। আমি একদিন দেখতে গেলাম, আমি জিজ্ঞেস করলাম কতটা, বললো অনেক বড়। আমি যখন ভেতরে ঢুকলাম দেখলাম সত্যি অনেক বড় জায়গা। তারপরে আমি কেআইটির সিইওকে ফোন করি, জানতে পারি যে কত কাঠা জমি। আমি জিজ্ঞেস করলাম, তারা বললেন 148 কাঠা। তখন আমি তৎকালীন মাননীয় মন্ত্রী সেই দপ্তরে, তার সঙ্গে যোগাযোগ করি এবং 18 কোটি টাকার বিনিময়ে এটা করি। তখন ভাবনাটা একটু পাল্টে গেল। এপারে ক্যাম্পাস হচ্ছে মেয়েদের, উল্টো দিকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মাঠ থাকবে। সেই মাঠটা আমরা ভেবেছিলাম সুইমিং পুল সহ সমস্ত কিছু একটা ছোটো স্টেডিয়াম মতো বানাবো, যাতে পাড়ার ছেলেমেয়েরাও খেলতে পারে, আবার বিশ্ববিদ্যালয়ের মাঠও থাকে। এখন জমি যদি হস্তান্তর করা হয়, বিশ্ববিদ্যালয়ের মাঠ তো খুবই গুরুত্বপূর্ণ। মাঠ ছাড়া তো বিশ্ববিদ্যালয়ের কথা ভাবতে পারা যায় না। কেউ যদি বলে যে চিংড়িঘাটের কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা বড় সুন্দর মাঠ আছে, যেখানে রঞ্জি ট্রফিও খেলা হয়, ম্যাচগুলো খেলা হয় এখানে, কিংবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ময়দানে মাঠ আছে, কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মাঠ আছে, তারা কি দেবে? সরকার কি নিতে পারবে? সম্ভব না। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এটা যদি কলকাতা বিশ্ববিদ্যালয় বা যাদবপুর বিশ্ববিদ্যালয় বা রবীন্দ্রভারতী হয়, তাদের মাঠ কি নেবে সরকার? নেবে না। তাহলে আলিয়ার মাঠ নেবে কেন? কী কারণে মাঠ নেবে? আর যদি মাঠ নেওয়া হয়, তাহলে ন্যাকের পরিদর্শন টিমকে কি দেখাবে তারা? তাকে সেটা তো দেখাতে হবে। ন্যাক ভিজিট বন্ধ করে দেওয়া হয়েছে আলিয়ার। না না, এটা তো ছাত্রছাত্রীরা সব থেকে বেশি এবং অধ্যাপক অধ্যাপিকারা হচ্ছে যে সাফারার হবেন। তার কারণটা হচ্ছে যে আপনি তো জানতে পারছেন না যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তার মানটা কোথায়, আপনি তো এটা জানতে পারছেন না। আর এই জন্যই তো ইউজিসি ন্যাক গঠন করেছিল একটাই কারণে, সেটা হচ্ছে তার মান নির্ধারণ করার জন্য। এবং এটা ম্যান্ডেটারি, ইউজিসির এটা করতেই হবে ন্যাক। আমরা একটা ছোট কলেজে পড়াই, সেখানে 2 বার ন্যাক হয়ে গেছে, কিংবা আলিয়ার সঙ্গে যে সমস্ত বিশ্ববিদ্যালয় হয়েছে তাদেরও ন্যাক হয়ে গেছে। ন্যাক না হলে তো আপনি জানতে পারবেন না যে টিচিং ফ্যাকাল্টি থেকে শুরু করে পঠন পাঠন, গবেষণার মান, প্রাক্তনীদের কী কী করছে না করছে, চাকরি বাকরি পাচ্ছে কি না, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো, সব তো তারা খুঁটিয়ে দেখে। খুঁটিয়ে দেখার পরই তো মান নির্ধারণ করে। এটা না হলে তো, ধরুন আপনি যখন শংসাপত্র দিচ্ছেন, সেখানে তো কোনো অ্যাক্রেডিটেশন আপনার থাকছে না। এটা তো বুঝতে হবে যে এর ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? ছেলেমেয়েরা হচ্ছে, অধ্যাপক অধ্যাপিকারা হচ্ছে। এবং সংখ্যালঘু সমাজের যে বড় একটা অংশে WBCS কোচিং করতো আলিয়াতে, সেটা চলতো,
সেইটা এই মুহূর্তে এই লাস্ট 1 বছর সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে WBCS এর পড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে সংখ্যালঘু ছেলেমেয়েরা। না না না, WBCS-এর কোচিংটা তো হওয়াই উচিত। আমি আপনাকে একটু আগেই বললাম জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, সেখানে তো IAS-এরও কোচিং হয়, IPS-এর কোচিং হয় এবং UPSC-র কোচিংয়ে সেখানে দেওয়া হয় জামিয়া মিলিয়া ইসলামিয়ায়, এবং এখানকার ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে হচ্ছে ওখানে প্রশিক্ষণ নেন। আমাদের রাজ্যে আমি জানি অন্তত বেশ কিছু সিনিয়র IPS অফিসার আছে, তাদের মধ্যে মুসলিমও অনেকে আছেন। IAS হয়েছে নতুন, তারাও জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রশিক্ষণ নিয়েছে। বরং একটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই তো কোচিং ব্যবস্থাটা থাকা উচিত, এটাই তো গুরুত্বপূর্ণ, কারণ তারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, তারাই তো সব থেকে ভালোভাবে এটা পরিচালনা করতে পারবে। আরও একটা সুযোগ তাদের সামনে ছিল, জামিয়া মিলিয়া ইসলামিয়ার এখন যিনি উপাচার্য আছেন নাজমা আক্তার, তিনি একসময় মাদ্রাসা বোর্ডের বহু প্রোগ্রামে এসছেন। তখন তিনি তখন ছিল নিপা, পরে বিশ্ববিদ্যালয় হয়, নিপার অধ্যাপিকা ছিলেন তখন। আর নিপার সঙ্গে আমাদের ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম প্রচুর পরিমাণে হতো মাদ্রাসা বোর্ডে, আমি যখন প্রেসিডেন্ট ছিলাম। NCERTর সঙ্গেও হতো, নিপার সঙ্গেও হতো। তো নাজমা আক্তার বহুবার এসছেন, তো তার কাছ থেকে গিয়ে একটা টিমও যেতে পারে, গিয়ে ব্যাপারটা হচ্ছে কিভাবে তারা প্রশিক্ষণ দিচ্ছে, কোন ধরনের প্রশিক্ষণ দিচ্ছে, কী ধরনের বিশেষজ্ঞ অধ্যাপক অধ্যাপিকা লাগবে বা বাইরে থেকে টিচার নিয়ে আসতে হবে, কিংবা কী তার পরিকাঠামো লাগবে, আমরা তো এখানে IAS-এরও দিতে পারি। সেটা তো করাই উচিত। সেটা না হওয়াটা খুবই দুর্ভাগ্যজনক, বরং যেটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে, সেটা আরও দুর্ভাগ্যজনক। আপনাদের আমলে অর্থাৎ বামেদের আমলে আমরা যেটা দেখেছিলাম যে অকাপ সম্পত্তি জবরদখল বা বেদখল নিয়ে বহু প্রশ্ন উঠেছিল এবং সেই প্রশ্ন বর্তমান সরকারের উপরে, মানে আপনাদের উপরেও যেমন অভিযোগ এই রাজ্য সরকারের উপরে তেমনভাবেই অভিযোগ যে বর্তমান যারা রাজ্যে ক্ষমতায় রয়েছেন যে অকাপ সম্পত্তি বেদখল হয়ে রয়েছে, অকাপ সম্পত্তি একেবারে যে যে কাজে ইউজ হওয়ার কথা সেই কাজে ইউজ হচ্ছে না, অকাপ সম্পত্তির কোনো হিসাব নিকাশ নেই। কি বলবেন এটা নিয়ে? না না, হিসেব নিকেশ তো আমরাই করেছিলাম। যখন আমরা সাচার কমিটির সুপারিশে দেখেছিলাম যে পরিমাণ হচ্ছে ওয়াকফ স্টেটের সংখ্যা দেখানো হয়েছিল, আমরা খুব আশ্চর্য হয়ে গেছিলাম। কারণ সেই সময় হচ্ছে নিবন্ধিকৃত ওয়াকফ সম্পত্তির সংখ্যা ছিল 8,222 বা এরকম কিছু একটা সংখ্যা কাছাকাছি। তা আমাদের মনে হয়েছিল 1 লক্ষের অধিক কোথা থেকে আসবে। আমরা এর জন্য হচ্ছে 72 লক্ষ টাকা দিয়ে তখন হচ্ছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্টকে, ভূমি সংস্কার দপ্তরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম। 72 লক্ষ টাকা খরচা হয়েছিল, পুরোটা সার্ভে করা হয়েছিল। সার্ভে করার পর আজকে এই যে দেখছেন 26,000-এর কাছাকাছি ওয়াকফ সম্পত্তি, এটা পুরোটা সার্ভে করে আসার ফলে বাইরে আর কিছু নেই এর বাইরে। দ্বিতীয় কথা হচ্ছে যে ওয়াকফের ক্ষেত্রে আপনি দেখবেন না যে গলফ ক্লাব, টলি ক্লাব, সোয়ালিস বিল্ডিং সবই তো আমাদের আমলে উদ্ধার হয়েছে, মামলার মাধ্যমে আমরাই উদ্ধার করেছি। কারণ ওয়াকফের বহু সম্পত্তিতে হচ্ছে মহামান্য হাইকোর্ট ম্যানেজমেন্ট করে রেখেছেন, ওখানেও ম্যানেজমেন্ট ছিল, ট্রাস্ট ছিল। বরং আমরা অন্যভাবে ওই মামলায় হচ্ছে যে প্রবেশ করেছিলাম, আমি তখন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রী দুটোই, তখন ওটা হচ্ছে উদ্ধার করা হয়েছে। 2022 সালে আর কারো কোনো ক্লেম থাকবে না, যে কেউ জনস্বার্থে মামলা করতে পারে হাইকোর্টে, মামলা করে বলতে পারে যে আপনার এই রায় ছিল 5 বছরের জন্য বা 7 বছরের জন্য, আপনি 10 বছরের বেশি হয়ে গেল, প্রায় 12-13 বছরের জন্য আপনি দিয়েছিলেন এটা। মামলাটা খুব সম্ভবত 2009 এরকম সময় হয়েছিল, 14-15 বছরের জন্য দেওয়া হয়েছিল। কারণ তখন তারা এটা বলেছিলেন ভালো ক্লাব নেই, ভালো গল্ফ খেলার মাঠ নেই, আমাদের রাজ্যে শিল্প হচ্ছে, তাহলে এই দুটো খুব জরুরি। যেরকম ধরুন দিল্লিতে 5টা গল্ফ ক্লাব আছে, আমাদের রাজ্যে ওই রকম নেই, তারা বলেছিলেন। তখন হাইকোর্ট একটা রায় দিয়েছিল, যারা 67, 68, 70 থেকে 1 পয়সা দিচ্ছিল না, এমনকি হচ্ছে প্রাচীর তুলে দিয়েছিল, আশেপাশের লোক ওখানে ভেতরে একটা মসজিদ আছে, নামাজ পড়তে পারতো না, জুমার নামাজ, বহু অভিযোগ আসতো। এর ফলে সেই সমস্যার তো সমাধান হয়েছে। এখন ওয়াকফ সম্পত্তি প্রায় আমি চিহ্নিত করে এসেছিলাম, প্রায় 10 থেকে 12টা আছে। এমনকি গড়িয়াহাটের এই যে সম্পত্তি, গড়িয়াহাট বাজার দেখছেন, তার পাশে 12 কাঠা জমি আছে। এই যে আপনি যদি লক্ষ্য করেন সুইনহই স্ট্রিটের উপরেও হচ্ছে একটা বড় জমি আছে, কিংবা আপনি যদি লক্ষ্য করেন পাম এভিনিউ একটা বড় জমি আছে। এটা ঠিক যে জমিগুলো হচ্ছে নিচে বসতি আছে বা ভাড়াটে আছে, নানান জিনিস আছে, আপনি মাল্টি স্টোরি তুলুন, তাদের সেই স্পেসটা দিয়ে দিন। বহু মার্কেট কমপ্লেক্স হতে পারে এই সমস্ত সুন্দর জায়গায়। কারণ সংখ্যালঘু মুসলিমদের মধ্যে, বিশেষ করে মহিলাদের মধ্যে
জরির কাজ, হাতের কাজ, নানান ধরনের কাজ করে। তো গড়িয়াহাটের পাশে যদি একটা সুন্দর ছোট ভালো জায়গা, যদি 12 কাঠা জমি তো ছোটো নয়, যদি করতে পারে, তাহলে তো তাদের হচ্ছে যে একটা জায়গাও হয়, কর্মসংস্থানের একটা ব্যবস্থাপনাও হয়। কারণ না হলে বড় বাজার থেকে সমস্ত হচ্ছে যে ব্যবসায়ীরা তাদের দিচ্ছে, তাদের হাতের কাজ করছে, তারা শুধু পরিশ্রম দিচ্ছে এবং পারিশ্রমিক পাচ্ছে। কিন্তু যে পরিমাণে বিক্রি হচ্ছে বা যে দামে বিক্রি হচ্ছে তার লভ্যাংশটা তো তারা পাচ্ছে না। তো ওরা তো সরাসরি নিজেরাই করতে পারে, এখানে তো কোনো অসুবিধা নেই। এর সঙ্গে সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগমকেও আপনি যুক্ত করতে পারতেন। বাড়িটা বানানো হলো, সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম ঋণ দেবে, দোকানটা ওরা নেবে, তাহলে তো আয়ও বাড়ে। এরকম সম্পত্তি আমি তো বললামই, প্রায় 10-12টা চিহ্নিত করে এসেছিলাম উন্নয়নের জন্য। আমি তো বললাম এই সরকার কিছু করেনি। আমরা কিছু করতে গেলেই তো সেই সময় বিরোধী দল হিসাবে তো ধ্বংসাত্মক একটা রাজনীতি হতো। এখন তো সেই সমস্যা নেই। এখন দরকার হলে সব রাজনৈতিক দল মিলে একটা কমিটি করুক না, বিধানসভার প্রতিনিধি নিয়ে, যাদের প্রতিনিধি নেই তাদের থেকে চেয়ে নিন, প্রাক্তনদের নিয়ে নিন, কিংবা চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি করুন না, কমিটি করে এই ওয়াকফ সম্পত্তিগুলো কীভাবে উন্নয়ন করা যায় তার ব্যবস্থা করুন। সেদিকে তো তাদের নজর নেই। আজকে আমরা যেটা দেখছি যে দল বদলের হিড়িক, ভোটের আগে একরকম দল বদল ছিল, ভোটের পরে আর একরকম দল বদল। যারা এই তৃণমূলে ছিল তারা বিজেপিতে গেল, আবার যারা বিজেপিতে ছিল তারা এই তৃণমূলের। এই যে দল বদল রাজ্য রাজনীতিতে একটা যে যারা ভোটের আগে শত্রু ছিল ভোটের পরে তারা বন্ধু হয়ে যাচ্ছে, আবার ভোটের আগে যারা বন্ধু ছিল তারা ভোটের পরে শত্রু। এই দল বদলের রাজনীতি নিয়ে কি বলবেন? এটা সারা দেশেই ঘটছে, এ নিয়ে নতুন করে কি বলার আছে? এটা নতুন তো কিছু নয়, সর্বত্রই তো হচ্ছে। পশ্চিমবঙ্গে সেভাবে ছিল না। পশ্চিমবঙ্গে একটা আদর্শগত বিষয় ছিল, এখন সেটা নেই। আমরা দেখেছি যে ভারতবর্ষের বিরোধী বৃহত্তম দল হচ্ছে জাতীয় কংগ্রেস, সেই কংগ্রেসের আপনি এখন দায়িত্বপ্রাপ্ত নেতা, কিন্তু এই পশ্চিমবঙ্গে কংগ্রেসের তেমন কোনো ভূমিকাও দেখা যায় না, যে বিরোধী দল হিসাবে যে ভূমিকা পালন করা দরকার সেখানে কোনো ভূমিকা নেই। এবং সেখানে কি করছেন আপনারা? আপনারা চুপ করে বসে আছেন কেন? আপনারা কি আন্দোলন করতে? এখানে দুটো কথা বলা ভালো, যে আমি 2017 সালে আমি হচ্ছে সিপিআইএম ছেড়ে দিই। তারপর আমি দীর্ঘদিন বসেই ছিলাম, প্রায় 20-22 মাস রাজনীতিহীনভাবেই বসেছিলাম। আমি আমার একটা কলেজে পড়াই, নওয়াব আলীগঞ্জ মহাবিদ্যালয়। আমি আমার লেখাপড়া নিয়েই ছিলাম। পরবর্তীকালে তারা যেহেতু খুব রিকোয়েস্ট করেন, জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ, বিশেষ করে সোমেন মিত্র বাড়িতে এলেন সস্ত্রীক, বহুবার কথা বললেন। তারপর মনে হলো যে ঠিক আছে, সারা দেশ জুড়ে যে ঘৃণার বাতাবরণ, যে ঘৃণার রাজনীতি, অসহিষ্ণুতা, তার বিরুদ্ধে যদি কোথাও কিছু বলতেও হয় তাহলে একটা প্ল্যাটফর্ম দরকার। তিনি বারবার আমাকে বললেন। আমার মনে হয়েছিল যে ঠিকই, যদি কিছু কোনো কথা বলতেও চাই তো আর তো কী জায়গা আছে? সারা দেশের, এটা তো সমস্যাটা তো সারা দেশের, এটা তো আঞ্চলিক কোনো বিষয় না। সেই জন্য আমি জয়েন করেছিলাম। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে লড়াইটা সর্বত্রই হচ্ছে, লড়াইটা সারা দেশ জুড়েই কংগ্রেস করছে। এটা নয় যে কোনো পদের মোহে আমি গেছি, এরকমও কোনো ব্যাপার না, কারণ এখানে তো কিছু নেই। এখন তো আক্ষরিক অর্থেই শূন্য আছে, বা ক্ষমতার কোনো মোহে গেছি আমি তাও নয়। আমার মনে হয়েছিল যে সারা দেশ জুড়ে আরএসএস বিজেপি যা করছে, কারণ বিজেপি নয় এখন আরএসএসই সব কিছু, আগেও ছিল আজও আছে, যে বাতাবরণ তৈরি করেছে তার বিরুদ্ধে কথা বলাটা দরকার। যে কারণে বাম কংগ্রেস একসঙ্গে জোট করেই লড়াই করছে। পশ্চিমবঙ্গেও সেটা হচ্ছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হয়েছে, যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের ভোট, জাতীয় কংগ্রেসের ভোট হচ্ছে আমরা যেটাকে বলি কমন অ্যান্ড আইডেন্টিকাল। মানে একটার উত্থান হলে একটা কমবে, স্বাভাবিক নিয়মেই কমবে, এটা একটা বিষয় আছে। সেটা একটা বড় অংশ জাতীয় কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় গেছে, তারা মনে করেছেন গেছেন। কিন্তু যে বিষয়টা আমাদের রাজ্যে ছিলই না সেটা হচ্ছে বিজেপি, আরএসএস। 52 সাল থেকে, স্বাধীনতার পর থেকে যদি দেখা যায়, নির্বাচনে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেনি। এটা ঠিক যে জনসংঘের প্রতিষ্ঠাতা একজন বাঙালি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সেই জনসংঘই পরবর্তীকালে বিজেপি হয় 80-র দশকে, কিন্তু কোথাও কোনো ছাপ ফেলতে পারেনি। কিন্তু আমরা দেখব তৃণমূল কংগ্রেসের এই 10 বছরের মধ্যে বিজেপি একটা
বড় রকমের উত্থান হয়েছে বিজেপির। আজকে তো বিরোধী দলই, যদিও তাদের সংখ্যাটা কমছে, অনেকে আবার হচ্ছে যে শাসকের ছত্রছায়া আসছেন, যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, যেতেই পারেন, কিন্তু যে ভাষায় এবং যেভাবে তারা এই বাতাবরণ তৈরি করেছিলেন ঘৃণার, যে ভাষায় কথাগুলো উচ্চারণ করেছিলেন, এটা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে শোনাটা হচ্ছে, বিশেষ করে আমাদের মতো মানুষের শোনাটা হচ্ছে খুবই তিক্ত একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার মুখোমুখি কোনো দিনের আগে হতে হয়নি। আপনি রাজনীতি করুন, আপনার নীতি, আপনার আদর্শের কথা বলুন, আপনি কী করতে চান বলুন, কিন্তু আমাদের ভারতবর্ষে ধর্ম, জাতপাত, ভাষা, শ্রেণী সবই আছে, কিন্তু এই যে টার্গেট করা, আমরা কোনো দিন কোনো কালে কি শুনেছিলাম যেটা মালদার চাঁচলে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যে ভাষায় বক্তৃতা করেছেন, কিংবা তৃণমূল থেকে যারা গেলেন বিজেপিতে তারাই তৃণমূল বা তৃণমূল নেত্রীকে যে ভাষায় আক্রমণ করলেন, সবার কেন্দ্রবিন্দুতে, সব কিছুর কেন্দ্রবিন্দুতে কী ছিল? সংখ্যালঘু, অন্য কিছু তো ছিল না। তারা আবার এখানে এসে সংখ্যালঘু প্রেমী সাজবে, এটাই যন্ত্রণা, অন্য কিচ্ছু না। আমরা দেখেছি সম্প্রতি কিছুদিন আগে বাংলাদেশের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এখানকার সংখ্যাগুরুরা তাদের প্রতিশোধ নেবে, এবং তারপরেই আমরা দেখেছি যে ত্রিপুরায় গণহারে মুসলিমদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, মসজিদ ভাঙচুর করা হয়েছে, মাদ্রাসা ভাঙচুর করা হয়েছে, অনেককে নিশ্চিহ্ন করা হয়েছে, এবং দেখে দেখে যারা মুসলিম সমাজের লিডারশিপ বা যারা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি তাদেরকে টার্গেট করা হয়েছে। এ বিষয়ে কি বলবেন? না না, ত্রিপুরার ঘটনা, বাংলাদেশের ঘটনা, এই উপমহাদেশের এটা তো ট্র্যাজেডি, এটা তো অস্বীকার করার উপায় নেই, এটা একটা বড় ট্র্যাজেডি। এটা 47 সালেই যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছিল, বা দেশভাগের আগেও যে বাতাবরণ তৈরি হয়েছিল, যার ফলশ্রুতি ছিল দেশভাগ, এত বছর, 70-72 বছর পরেও সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি, এটা তো খুবই খারাপ লাগে। এখন বিজেপির নেতারা এই ভাষায় কথা বলবে, এর মধ্যে অস্বাভাবিকতা কী আছে? আমার কাছে অস্বাভাবিক কিছু নয়। আমি এও লক্ষ্য করলাম, বাংলাদেশের ঘটনা খুবই নিন্দনীয়, কোনো সন্দেহ নেই, কোনো সভ্য সমাজে ভাবাও যায় না, কিন্তু সেটাকে যেভাবে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে বিজেপির হচ্ছে যে আইটি সেল পশ্চিমবঙ্গে যেভাবে প্রচার করেছে, ঠিক অনুরূপভাবে ত্রিপুরায় যেটা ঘটেছে সেটাও হচ্ছে সভ্য সমাজে কল্পনা করা যায় না। নিন্দার ভাষা নিয়ে একটা কথা আমরা প্রায়শই বলতাম, সরকার না চাইলে কোনো দাঙ্গা হতে পারে না, বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু সেই পরিমাণ প্রতিক্রিয়া কি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম ত্রিপুরা নিয়ে? দেখতে তো পেলাম না। এটাই হচ্ছে যন্ত্রণার, যে ঘটনাগুলো ঘটছে সরকারকে কড়া হাতে দমন করতে হবে, এটা হচ্ছে মূল কথা। সরকার না চাইলে হবে না এটা। কিন্তু পশ্চিমবঙ্গেও আমরা যে খুব সুরক্ষিত আছি তা নয়। আমরা বাদুড়িয়ার ঘটনা দেখেছি, হাজিনগরের ঘটনা দেখেছি, তেলেনীপাড়ার ঘটনা দেখেছি, ধুলাগড়ের ঘটনা দেখেছি, এমনকি আসানসোলের ঘটনা দেখেছি। ভয়ঙ্কর সেই তাণ্ডব, ইমাম সাহেবের সেই ফুটফুটে সন্তানকে সেই দাঙ্গায় হচ্ছে যে চলে যেতে হলো, এর থেকে যন্ত্রণা কী হতে পারে? কিন্তু এই যে এতগুলো ঘটনা আমি বললাম, এটা কিন্তু আগে কল্পনা করা যেত না। পশ্চিমবঙ্গে এটা ঠিক যে রাজনৈতিক হানাহানি ছিল, সব থেকে বেশিই হয়তো ছিল ভারতবর্ষ অন্যান্য রাজ্য থেকে তুলনামূলকভাবে হয়তো বেশিই ছিল, কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না। এও তো আমরা লক্ষ্য করলাম এই সরকারের আমলে, এতগুলো ঘটনা উদাহরণ দিলাম আপনাকে, এইসব তো আমরা দেখলাম। আরএসএসের স্কুল প্রচুর পরিমাণে আছে, সেখানে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং তৃণমূল কংগ্রেসের বহু আমি অনুষ্ঠান দেখেছি
যা আরএসএসের ধর্মীয় অনুষ্ঠান থেকে আলাদা কিছু করা যায় না। এই যে সাম্প্রতিক কালে আমরা যদি লক্ষ্য করি, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আচ্ছা, কোনো আমাদের মতো রাজ্যে, অন্য রাজ্যে কি হবে আমি পরের কথায় যাচ্ছি। স্বাধীনতার পর কোনো দিন কোনো সরকার, কংগ্রেস ছিল, বাম ছিল, সকলেই ছিলেন ক্ষমতায়, কোনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এই ধরনের কোনো প্রকল্পের নাম আপনি শুনেছেন রাজ্যে? আমাদের রাজ্যে শুনেছেন? আমি তো শুনিনি। তাহলে এই যে আমরা বলি সাংস্কৃতিক দিকটা, যেটাকে বলি সংখ্যাগুরুর যে সাংস্কৃতিক দিকটাকে, সেটাকে এই সরকারও হচ্ছে যে লালন পালন করছে। আর কখনোই হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আর তো ওই সেই সব ভাষা বলছেন না, ইনশাল্লাহ, মাশাল্লাহ, কিংবা মোনাজাত করা, কিংবা মাথায় কাপড় দেওয়া, সেসব তো আর করছেন না। একটা অভিযোগ ওঠে যে আরএসএসের মমতা বন্দ্যোপাধ্যায় যে 2021 বিধানসভা নির্বাচনের সময় একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমার লড়াই বিজেপির বিরুদ্ধে, আরএসএসের বিরুদ্ধে নয়। এবং তারপরেই দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গে 2021-এর আগে থেকেও এবং এবারেও দেখতে পাচ্ছি যে মব লিঞ্চিং হচ্ছে, পুলিশের অত্যাচার বাড়ছে। যেমন উত্তরপ্রদেশ বা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে হতো, এ রাজ্যেও সেই ট্রেন্ড চলছে। অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করছে। কি বলবেন এটা নিয়ে? না, প্রথম কথাটা আরএসএস সম্পর্কে জানতে হবে। আরএসএস সাংস্কৃতিক সংগঠন, এটা ঠিক। তার অনেক সংগঠন আছে, কয়েকশো সংগঠন আছে আরএসএস, নানান ধরনের। বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে সব রকমের নানান ধরনের, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, নানান ধরনের সংগঠন। কিন্তু তার রাজনৈতিক সংগঠনটা হচ্ছে বিজেপি। নেতা সাপ্লাই কোথা থেকে হয়? আরএসএস থেকে হয়। দুটো উদাহরণ দিলে বুঝবেন। আজকে যিনি ভারতের প্রধানমন্ত্রী, তিনি তো আরএসএসের প্রচারক ছিলেন। তিনি নিজেই বলেছেন নতুন কিছু না। তাহলে প্রচারক ছিলেন, তাই তো? রাজ্যে চলে আসুন। কিছুদিন আগে পর্যন্ত যিনি সভাপতি ছিলেন, তিনি আরএসএসের প্রচারক ছিলেন, সংগঠক ছিলেন। এখন যিনি আছেন, তিনিও বলছেন ছোটবেলা আমি আরএসএস করতাম। তাহলে বিজেপিতে নেতা সাপ্লাই করা, কে বিজেপিতে কাজ করবে না করবে? কিছুদিন আগে বিজেপির সভাপতি কি বলেছিলেন? আমরা আরএসএস করা লোক, সভাপতি থাকলাম কি থাকলাম না বড় কথা নয়, যেখানে দায়িত্ব দেবে সেখানে যেমন চলে যাবে। তাহলে এই যে বিজেপিতে কে নেতা হবেন, কে কোন জায়গায় যাবেন, কে কোন পদে থাকবেন, সেটা নির্ধারণ করে কে? আরএসএস। যেরকম ধরুন, আরও সহজ ভাষায় বুঝবেন, যে কোনো দলের ছাত্র, যুব, মহিলা, এই যে থাকে, তো এটা দল থাকে। এই দলই মোটামুটি ঠিক করে দেয় কে কোন ছাত্রের নেতৃত্বে কে থাকবে, যুবর নেতৃত্বে কে থাকবে, মহিলার নেতৃত্বে কে থাকবে, সংখ্যালঘুর নেতৃত্বে ঠিক করে দেয়। তো তেমনি ঠিক ওই কাজটা বিজেপির কাজটা করে আরএসএস। কারণ আরএসএস ছাড়া বিজেপির রাজনীতিতে কারো কোনো গুরুত্ব সেভাবে নেই। আরএসএসই সব কিছু নিয়ন্ত্রক, এইটা বুঝতে হবে। এখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলেন আরএসএস ভালো, বিজেপি খারাপ, তাহলে সেই কথাটাই হলো না প্রচলিত। আগে তিনি বলতেন বাজপেয়ী ভালো, আদবানি খারাপ। মাঝে বললেন আদবানি ভালো, মোদিজি খারাপ, দেশের প্রধান। এখন প্রায় এরকম ব্যাপারটা চলে গেছে। আর মোদিজি সম্পর্কে কোনো কথা বলেন না, এখন অমিত শাহ খারাপ। রাজনাথ সিংজি ভালো, সুষমাজি ভালো, গডকারিজি ভালো, সবই তো আরএসএসের লোক, তারা ভালো, অমিত শাহ খারাপ। এই হচ্ছে বিষয়। একেবারে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে রাখবো। এই যে পরিস্থিতি চলছে দেশ এবং রাজ্যে, যেখানে হিন্দুত্ববাদীরা বারবার যারা জেগে উঠছে এবং দলিত, আদিবাসী, সংখ্যালঘু সমাজের মানুষেরা বারবার নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কী এবং কংগ্রেস কী ভাবছে? না, কংগ্রেসের যিনি প্রাক্তন সভাপতি, বর্তমান সাংসদ, কংগ্রেসের বড় নেতা রাহুল গান্ধীজি এই কথাটাই তো বারবার বলছেন। নির্বাচনে কেউ হারতে পারে, কেউ জিততে পারে, কিন্তু এই যে ঘৃণার রাজনীতি, এই যে অসহিষ্ণুতার রাজনীতি, তার সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড তো অবশ্যই যুক্ত হবে। জিনিসপত্রের দাম, পেট্রোল, ডিজেল, সব কিছু এগুলো তো আছে। এই যে ঘৃণা এবং অসহিষ্ণুতার রাজনীতির বিরুদ্ধে যদি লড়াই করতে হয়,
তো কংগ্রেসকেই করতে হবে। সারা দেশ জুড়ে কংগ্রেস ছাড়া তো আর কারো কোনো বিকল্প নেই। কংগ্রেসকেই তার মতাদর্শগত লড়াইটা করতে হবে। ভারতবর্ষে কংগ্রেসই একমাত্র দল যে সব ভাষাভাষী, ধর্ম, বর্ণ, জাত পাত সব মিলিয়ে সব অংশের মানুষকে নিয়ে চলতে পারে। এটা তো কংগ্রেসের 55 বছরের শাসন ক্ষমতা, এটা তো 55-56 বছরের শাসন ক্ষমতা, এটা তো প্রমাণিত হয়েছে। বিজেপি কি চাইছে? একটা মেজরিটেরিয়ান স্টেট চাইছে। সংখ্যা গুরুদের হচ্ছে সংস্কৃতি সম্পন্ন একটা রাষ্ট্র তারা চায়। আমাদের রাজ্যেও সেভাবেই চলছে। আমি একটা উদাহরণই দিলাম প্রকল্পের, আমি আরও উদাহরণ দিতে পারতাম, আরও অনেক উদাহরণ দিতে পারতাম। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এখন সরকারি দল সর্বত্র হচ্ছে বিজয় সম্মেলনী করছে, ওপেন মঞ্চই করছে। যদি জিজ্ঞেস করি ঈদ সম্মেলনী করেন না কেন? যদি জিজ্ঞেস করি, বা অন্য অন্য ধরুন শিখ, বৌদ্ধ, খ্রিস্টান তারাও তো আছেন, তাদের করেন না কেন? তার তো কোনো উত্তর পাবেন না আপনি। আমি তো সেদিন যাচ্ছিলাম যেখানে প্রায় 90-92% হচ্ছে সংখ্যালঘু মানুষ বাস করেন, সেখানে বিজয় সম্মেলনী হচ্ছে। ভালো কথা, তো হোক না। তো ঈদ সম্মেলনীটাও সেখানে করুন। আপনি যখন করছেনই ঠিক করছেন। আপনি যখন হচ্ছে রেড রোডে যখন অনুষ্ঠান করেন, আমার আপত্তি কিছু নেই, কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি আরএসএসের যে সাংস্কৃতিক জাতীয়তাবাদ সেটাকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন না তো। আরএসএসের হচ্ছে মূল কথাটা হচ্ছে সাংস্কৃতিক জাতীয়তাবাদ। আমরা ক্ষমতায় নেই, আরএসএস মনে করে নেই তো নেই, কিন্তু এমন একটা সরকার চায় যে আমাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবে। এটাই তো আরএসএস মূল। সারা দেশ জুড়ে কাজ করেছে তো এইভাবেই তারা। কেউ কি কল্পনা করেছিল 2016 সালে পর্যন্ত মাত্র 3 জন বিধায়ক পশ্চিমবঙ্গে বিজেপির? 2019 সালে 18টা এমপি হয়ে গেল কোন জাদু মন্ত্রে? কিংবা আমরা যদি দেখি 2021-এ তো প্রধান বিরোধী দলই হয়ে গেল। এবার বাইরে যা কথা বলছিল, এবার তো বিধানসভার অভ্যন্তরেও তাই বলবে। এর ফলে সংকটটা কার বাড়ছে? এই যে রাজ্যটা হয়ে গেছে বিজেপি ভার্সাস তৃণমূল, এই ন্যারেটিভটাই তার রক্ষা করতে চায়। অন্য কোনো শক্তি যারা রুজি রুটি ধর্মনিরপেক্ষতার জন্য সারা জীবন ধরে লড়াই করেছে, সে বামই হোক বা কংগ্রেসই হোক, ধর্ম যার যার ব্যক্তিগত বিষয় তারা পালন করবেন। আমাদের রুজি রুটি, অন্য বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এই যাদের মূল লক্ষ্য, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে সব কিছু, তারা যাতে আসতে না পারে কোনোভাবেই, দুপক্ষ থেকেই চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচনেও তাই দেখলাম, ফলাফলও তাই প্রমাণিত হলো। এটা আমরা দেখলাম, কারণ বিজেপিও 38% ভোট পেয়েছে সাধারণ নির্বাচনে। তারা কম ভোট পেয়েছে তা কিন্তু নয়। যদি সবটাই এন মাস এন ব্লক সংখ্যালঘু ভোট যদি না পেত, কিংবা আমরা যদি এইভাবেও হিসাব করতে পারি যে লোকসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস যে শতাংশের ভোট পেয়েছিল, যে পার্সেন্টেজ অফ ভোট পেয়েছিল, সেটাও যদি ধরে রাখতো, তাহলে দেখবেন যে তৃণমূলের ভোট পার্সেন্টেজ বাড়তো না, বিজেপি থেকে 3-4%-এর মধ্যে থাকতো, বেশি থাকতো না। এটা ঠিক যে তৃণমূল কংগ্রেস 213টা সিট পেয়েছে, কিন্তু ভোট শতাংশের হার কত? 47.93। 50 পেরোয়নি। কিন্তু যে রাজ্যে প্রায় 30%-এর কাছাকাছি সংখ্যালঘু আছে এবং এন মাস এন ব্লক ভোট দিয়েছে কিন্তু একদম। তাহলে ওই হিসাবটা যখনই করবেন ফেলে, যে দেখা যাবে সংখ্যালঘুরাই হচ্ছে 24-25% ভোট দিয়েছে। রিপোর্ট বলছে 27%। আমি তা যাচ্ছি না, আমি একটা সাধারণ আলোচনার প্রেক্ষিতে আমি আপনাকে বলছি। এক্স্যাক্ট আমি হচ্ছে যে শতাংশের হিসাবটা আমি বলতে পারবো না, আমি বোঝার জন্য আপনাকে বলছি। তাহলে তৃণমূল খুব একটা বেশি জায়গায় ছিল না। এখন তৃণমূল যা নীতি নিয়েছে বা নিয়ে চলছে বিগত কিছুদিন ধরে দেখছি, আরও আগে থেকেই দেখছি, আর এটা নতুন কিছু মনে হয় না আমার, কোনোদিন মনে হয়নি। কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস জন্মের পর যাদের হাত ধরে প্রথম নির্বাচন লড়েছিল সেটা হচ্ছে বিজেপি। বহুবারই লড়েছেন,
তিনি বলেছেন আরএসএস হচ্ছে দেশপ্রেমিক, পাঞ্চজন্যের সম্পাদক হচ্ছে যে তরুণ বিজয়ের বই প্রকাশ অনুষ্ঠানে তিনি তো বলেইছিলেন। সে আমার মনে হয় জয়প্রকাশ নারায়ণের সেই কথাটা বলেছিলেন যে এতটাই অন্ধ কংগ্রেস বিরোধিতা করতে গিয়ে তিনি বলে ফেলেছিলেন যে আরএসএস যদি ফ্যাসিস্ট হয় তাহলে আমিও ফ্যাসিস্ট, বলে ফেলেছিলেন তিনি। এখন প্রশ্নটা হচ্ছে যে আরএসএস ভালো, বিজেপি খারাপ, এরকমভাবে তো হয় না। বিজেপি বলে কি আছে আর? একেবারে এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি মনে করেন? কি করতে হবে বা কি লড়াইটা দিতে হবে বা সাধারণ মানুষের কি করণীয় বলে ভাবছেন? মানুষকে ঠিক করতে হবে। রবীন্দ্রনাথ বলতেন মানুষ ইতিহাস রচনা করে। মানুষকে ঠিক করতে হবে, মানুষকে এটা বুঝতে হবে, ভাবতে হবে যে 52 সাল থেকে কিংবা দেশভাগের সব থেকে বড় শিকার হয়েছিল পশ্চিমবঙ্গ আর পাঞ্জাব। বাংলার পাঞ্জাব ছাড়া তো বড় শিকার হয়নি কেউ। এই রাজ্যে প্রায় 80 লক্ষ উদ্বাস্তু আছে, সে মানুষেরা আছেন। কিন্তু তখনও রুজিরুটির লড়াই হয়েছে, বাসস্থানের লড়াই হয়েছে, শিক্ষার লড়াই হয়েছে, কর্মসংস্থানের লড়াই হয়েছে। তখন কিন্তু আরএসএস বিজেপি আসতে পারেনি। এত বছর ধরে কিন্তু পশ্চিমবঙ্গে আরএসএস বিজেপি এই 10 বছরে এতটা ঘাঁটি গাড়ল কী কারণে, কিভাবে সম্ভব হলো? আমি তো আগেই বললাম, যারা 2016-তে পর্যন্ত 3টে বিধায়ক ছিল, আরএসএস দীর্ঘ পরিকল্পনা নিয়ে নামে, ওরমভাবে না। মানুষকে ভাবতে হবে যে প্রায় 10-12 বিধায়ক ছিলেন, সবাই আমরা হচ্ছে যে সমভাবে শ্রদ্ধা করতাম দলমত নির্বিশেষে। যে মানুষটাকে আমরা চাচা বলতাম, অকৃতদার মানুষ, জ্ঞান সিং সোহন পাল, খড়গপুর থেকে রেল এলাকা থেকে জিতে আসতেন মানুষটি। তাকে হারিয়ে দিলেন একজন আরএসএসের প্রচারক। তাকে প্রথম নির্বাচনে নামানো হলো, তিনি হেরে গেলেন। এখন প্রশ্নটা হচ্ছে, এটাও মানুষকে বিশ্লেষণ করতে হবে, হারের পেছনে কী অঙ্ক কাজ করেছিল, কারা ছিল, এটাও বুঝতে হবে মানুষকে। আর যদি আপনি বোঝেন যে আমি কিছু করতে গেলেই বিজেপি বাড়বে, তাহলে বিজেপি কোনোদিন কমবে না, বরং উত্তরোত্তর বিজেপি বাড়বেই, বাড়তেই থাকবে। কারণ এই যে ট্র্যাপিজের খেলা, এই ফাঁদে পড়ে গেছেন আপনি। এখান থেকে বেরিয়ে আসতে হবে, এবং বেরিয়ে আসবেন মানুষ, সময় লাগবে। তাদের রাজনৈতিক দলগুলোর নেতাগুলোর দায়িত্ব অপরিসীম, তারা অস্বীকার করতে পারেন না, কোনোভাবেই অস্বীকার করতে পারেন না। কারণ তাদেরকেই তো হচ্ছে যে যারা রাজনৈতিক কর্মী, যারা ধর্মনিরপেক্ষ রুজিরুটির কথা বলে, যারা, তাদের দায়িত্ব তো আরও বেশি মানুষের কাছে হচ্ছে যাওয়া এবং মানুষকে বোঝানো, এই প্রেক্ষিতটা বোঝানো, যাতে মানুষ বুঝতে পারেন যে বিপদটা কোথায় এবং কোন স্তরে, এবং এই বিপদ উত্তরোত্তর বাড়ছে, কমছে না। এই জায়গাটাকে মনে রাখতে হবে। কারণ আজকে এই যে ম্যানেজমেন্ট টিম আইপ্যাক, তো সারা বছর কাজ করে যাচ্ছে, প্যারালাল একটা কাজ করছে, এও কোনো দিন দেখা যায়নি। একটা ম্যানেজমেন্ট গুরু, তিনি কাজ করে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের হয়ে প্যারালাল। এবং এই যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে কোনো গালাগালাজ করে না, সবই করে এখন কংগ্রেসকে। এও এক আশ্চর্য। এর আগেও তারা গোয়ায় ভোট লড়েছিল, এটা নতুন কিছু না। 5 বছর আগেও কোনো উল্লেখযোগ্য কিছু পায়নি, কারণ ওখানে জানে যে গোয়ায় লড়াইটা হচ্ছে বিজেপি বনাম হচ্ছে কংগ্রেসের। মণিপুরে একজন বিধায়ক ছিল, সে বিজেপি সরকারকে সমর্থন করেছিল, তৃণমূলের একজন বিধায়ক ছিল। কিংবা ত্রিপুরাতেও আপনারা লক্ষ্য করলে দেখবেন, ত্রিপুরাতে কী হয়েছিল, কংগ্রেস ভেঙে তৃণমূল, আর তৃণমূল ভেঙে তারপরে সব বিজেপিতে জয়েন করে গেল। এই তো আমরা দেখেছি। মানে তৃণমূল বাইরে যেতেই পারে, প্রত্যেক রাজনৈতিক দল তার বিস্তার ঘটাবে, এটাই তো স্বাভাবিক, এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে যে এর ফলে বিজেপির, যার কথা আপনি বারবার চিৎকার করে বলছেন বিপদ বিপদ বিপদ, সে বিপদটাকে আপনি আরও বাড়িয়ে দিচ্ছেন। কী করছেন আপনি? সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে কী করছেন?
বরং আপনি যা কাজ করছেন তার ফলে হচ্ছে আরএসএস এবং বিজেপি শক্তিশালী হচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডক্টর আব্দুস সাত্তারের সঙ্গে, যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন, বর্তমান কংগ্রেস নেতা। এখন এই পর্যন্ত। পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।